যারা যারা আয়কর আইন 2026-এ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, ছোট প্রশ্ন, সেগুলি নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যেহেতু মতামত দিচ্ছেন এর মানে হচ্ছে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। তাহলে চলেন আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছিল ইনকাম ট্যাক্স বা ছোট প্রশ্ন এমসিকিউর যে এমসিকিউ বা এক কথায় যে প্রকাশ আছে সেগুলির হচ্ছিল আইটিপি এক্সামের জন্য পার্ট 7। আমরা হচ্ছিল প্রত্যেকটি ক্লাসে 5টি করে পড়তেছি। আশা করি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন অবশ্যই এই 5টি প্রশ্ন আপনার শেখা হয়ে যাবে। যদি আপনি অল্প অল্প করে শিখেন একটা সময় আপনার অনেক কিছু জানা হবে আশা করি। তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসটিতে। সেটি হচ্ছিল 31 নম্বর আমাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছিল আয়কর আইনের 312 ধারার অপরাধে ব্যক্তিকে কত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন বা করিতে পারেন। সেটি হচ্ছিল আমরা উত্তর সামনে লিখবো। উত্তর 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 লিখলে হবে বা এটা যে লিখবো এটা মানে হচ্ছিল উত্তর, এটা আপনি বুঝতে পারবেন। তাহলে হচ্ছিল সর্বোচ্চ 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 হচ্ছিল 5 বছর। 5 বছর। একজন ব্যক্তি যদি 312 ধারা মোতাবেক যদি কোনো অপরাধ করেন তাহলে সেই ক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ বা এনবিআর আয়কর আইন অনুযায়ী তার সর্বোচ্চ দিতে পারবে হচ্ছিল 5 বছর কারাদণ্ড। এই হচ্ছিল আমার 312 ধারার অপরাধে ব্যক্তিকে কত বছর কারাদণ্ড দিতে পারবেন সেটি। এখানে আবার অর্থদণ্ড যেটি আছে সেটিও কিন্তু বিধান রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটি করছে আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের বলা হয়েছে আয়কর আইনে 312 ধারার অপরাধে ব্যক্তিকে কত বছর কারাদণ্ড করিতে পারিবেন। তাহলে এখানে আমার বলা আছে হচ্ছিল কারাদণ্ড। তাহলে আমি এখানে অন্য কোনো কিছুতে যাব না। আমার প্রশ্ন হচ্ছিল কত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত দিতে পারেন। ব্যাস আমার উত্তর এতটুকুই, এর বেশি আমার প্রয়োজন নেই। তাহলে আমি কি পেলাম যে আমার 312 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধ করেন তাহলে তার শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এটা হচ্ছিল সর্বোচ্চ। এর পরবর্তীতে আরেকটি যে বিষয় আছে সেটি হচ্ছিল যদি আমরা এখানে আরেকটু উল্লেখ করে পড়ি সেটি হচ্ছিল 312 ধারা ছাড়াও যদি একজন ব্যক্তি তার আয় গোপন করেন, যেমন দেখা যায় অনেক ব্যক্তি আছে কি করেন কর দেন, কিন্তু কর দিলে কি হবে তার যে করটি সাবমিট করেন সেই কর সাবমিট করার সময় তিনি যে ফর্মটি আছেন সেখানে আয় গোপন করেন। যে আয় গোপন করা বলতে কি বোঝায় সেটি হচ্ছিল খালি যে টাকাই গোপন করে বিষয়টা এরকম কিন্তু না, কিন্তু তার কিন্তু অন্যান্য যে সম্পদগুলি আছে তাও কিন্তু তিনি গোপন করিতে পারেন। যেহেতু তিনি গোপন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম হয়, এটা কিন্তু আমার বোর্ডের মধ্যে লেখা নেই। আপনাদের যে 5 বছর সর্বোচ্চ শাস্তি এই জন্য অর্থদণ্ড কি হতে পারে সেই জন্য কিন্তু আলোচনা। সেটা কি হতে পারে, সেটাতে যদি এক ব্যক্তি যদি একজন করদাতা তার আয় যদি গোপন করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি যে শাস্তি পাবেন সেটি হচ্ছিল সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে, সর্বনিম্ন 6 মাস। সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 6 মাস, এবং কি তার অর্থদণ্ড বা জরিমানাও হতে পারে। এই হচ্ছিল আমার, এটা হচ্ছিল বাড়তি প্রশ্ন। আর আমার যে বইয়ের যেটা ছিল যে আমরা বোর্ডে যেটা উঠাইলাম সেটি হচ্ছিল 312 ধারার অপরাধে তিনি সর্বোচ্চ কতদিন কারাদণ্ড, সেটি হচ্ছিল মাত্র 5 বছর সর্বোচ্চ কারাদণ্ড। আমাদের প্রশ্নের উত্তর শেষ। পরে 2 নম্বরটি যেটি সেটি হচ্ছিল আইনগত জটিলতা থাকিলে কোন কোর্টে মামলা নিষ্পত্তির জন্য পরিচালনা করা হয়। বলতে যদি আয়কর আইনে 2023 অনুযায়ী যদি কোনো মামলা হয়ে থাকেন সেই মামলা যদি জটিলতা সৃষ্টি হয় তাহলে সেটি আসলে কোন কোর্ট পরিচালনা করবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আয়কর আইন অনুযায়ী যদি কোনো মামলা নিষ্পত্তি করা হয় তাহলে কোনো নিম্ন আদালতে এটি পরিচালনা করা যাবে না। নিম্ন আদালতে এই আয়কর আইনের কোনো মামলাই পরিচালনা হবে না। সেটি হচ্ছিল আমাদের কি হবে তাহলে উত্তর হচ্ছিল এই মামলা পরিচালনা করবেন হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন এক কথাতে সহজে মনে রাখার উপায়, এই করের যে মামলাগুলি আছে সেগুলি হচ্ছে আয়করের যে মামলা আছে বা এনবিআর এর যে মামলা আছে সেগুলি এই হাইকোর্ট ডিভিশনে পরিচালনা করে, এটি নিম্ন আদালতে পরিচালনা করা হয় না। তাহলে আমাদের যেটি প্রশ্ন আছে সেটিতে আমরা যাই। আইনগত জটিলতা থাকিলে কোন কোর্টে মামলা নিষ্পত্তির জন্য পরিচালনা করা হয়, সেটি হচ্ছে হাইকোর্ট
ডিভিশনে। আমাদের দুইটি প্রশ্ন শেষ। তিন নম্বর যে প্রশ্ন বা 33 নম্বর যে প্রশ্ন, কোন সরকার সর্বপ্রথম আয়কর আইন প্রবর্তন করেন? পৃথিবীতে একটা সময় পর্যন্ত কিন্তু আয়কর কি জিনিস সেটি কিন্তু ছিল না। তাহলে এই যে যে জিনিস, ঠিক আছে, আপনারা যদি এটা অন্য গল্প যে এটা কারা তৈরি করলেন সেই বিষয়টা আমরা এখন যাচ্ছি। এই যে আয়কর, আয়কর প্রথাটা কারা সর্বপ্রথম চালু করছেন, আয়কর বিষয়টা আসলো কোত্থেকে, এই বুদ্ধি কার মাথা থেকে বের হইলো, বা কারা এটি পরিচালনা করলেন, বা কাদের মাধ্যমে কাদের হাত ধরে এটি এই পৃথিবীতে ছড়াইলো, সেটি হচ্ছিল এখানে প্রশ্ন। সেটি হচ্ছিল ব্রিটিশ। আমাদের যে বাংলাদেশ আছে সে বাংলাদেশেও কিন্তু, এই বাংলাদেশ কি সব দেশেই কিন্তু এই সর্বপ্রথম ব্রিটিশরাই এটি করেছেন, ব্রিটিশ সরকার। তাহলে এখন তো বুঝতে পারলেন যে কোন সরকার সর্বপ্রথম আয়কর আইন প্রবর্তন করেন। বলতে আয়কর আইন জনসাধারণের মাধ্যমে আয়কর কিভাবে উত্তোলন করবেন, আয়করের হার কি হবে, আর কিভাবে কেন আয়করের উপরে থাকলে কর দিতে হবে, সেই বিষয়গুলি কিন্তু এই যে ব্রিটিশ সরকার যারা আছেন তারাই কিন্তু সর্বপ্রথম এটি চালু করেছেন। সেটাই তেমন দেখা যাচ্ছে তারা তো তৈরি করলেন বা প্রবর্তন করলেন, কিন্তু আসলে সর্বপ্রথমের ভুক্তভোগী কারা বা কোন দেশ, এটা তো ব্রিটিশরা বানাচ্ছেন। ব্রিটিশ তো তখন একটা বৃহৎ আকার এলাকা তারা তাদের যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করতেন, কিন্তু এটি যে সরকাররা বানাইলো সর্বপ্রথম প্রবর্তন করলেন, তাহলে কাদের মাধ্যমে এটি পরিচালনা তারা শুরু করলেন সেটি কিন্তু আমরা পরপরে লিখেছি। সেটি হচ্ছিল সর্বপ্রথম কোন দেশে আয়কর আইন প্রবর্তন করেন। বলতে এনারা কিন্তু বানাইছেন, ব্রিটিশ সরকাররা কিন্তু এটা তৈরি করছেন, তৈরি করার পর তারা কিন্তু তাদের দেশে এটা কিন্তু কার্যক্রম পরিচালনা করেন নাই। তারা সর্বপ্রথম কোন দেশে আয়কর আইন প্রবর্তন করলেন, সেটি হচ্ছিল ভারতবর্ষে, ভারতবর্ষে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের কাছে। আসলে যারা তৈরি করছেন তারা কিন্তু তখন আমাদের এই বৃহৎ এশিয়া যে আছে এর বেশিরভাগ অংশই কিন্তু ব্রিটিশ সরকাররা শাসন করতেন। তাই সে তখন ওই ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষে তারা সর্বপ্রথম এই আয়করের যে বিষয়টি আছে এই প্রবর্তন তারা করলেন। এর পরবর্তীতে কিভাবে কিভাবে করা যায়, কর উত্তোলন কিভাবে করা যায়, সেটি একটা বৃহৎ বৃহৎ ঘটনা আছে। যদি আপনি পড়তে চান বা জানতে চান তাহলে আপনি জানতে পারবেন। এখন সবকিছুই জানা খুব সহজ। আপনি গুগলে যদি এটা সার্চ দেন যে ব্রিটিশ সরকার সর্বপ্রথম আয়কর আইন প্রবর্তন করেন, তার যে ধারাবাহিকতা সেটি আপনি পেয়ে যাবেন, উইকিপিডিয়াতে পাবেন, আর নয়তো বা গুগলে সার্চ করলে আপনি কিছু না কিছু পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি পড়ার ইচ্ছা থাকে আপনি তাহলে সেটি খুঁজে দেখে পড়তে পারেন। তাহলে সর্বপ্রথম কোন দেশে আয়কর আইন প্রবর্তন করলেন, সেটি হচ্ছিল ভারতবর্ষে। এর পরবর্তীতে দেখেন জাল টিএন নাম্বার শনাক্ত হলে বা ব্যবহার করলে জরিমানা কি হয়। একটা আমাদের দেশে অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধের কোনো মনে করেন যে কোনো শেষ নেই, আর মনে করেন যে কৌশলেরও কোনো শেষ নেই। এই যে টিন, বিভিন্ন জায়গায় টিন বা মানে একদম বাধ্যতামূলক করার জন্য এই যে আমাদের যে মানুষ আছেন বা আমাদের দেশে জনগণ আছেন, এখানকার মধ্যে ধরেন 1% বা সর্বোচ্চ 2%, এই 2% মানুষ কিন্তু মনে করেন যে জাল টিন। বলতে এটা টিন সার্টিফিকেট না, আয়কর কর্তৃপক্ষের কাছে তার কোনো ভিত্তি নেই বা এটি অফিসেই নেই, এটা তারা জাল তৈরি করেন। যেরকম জাল নোট তৈরি করেন, জাল স্ট্যাম্প তৈরি করেন, এরকম জাল টিন সার্টিফিকেটও তৈরি করা যায়। এই যে যদি এরকম কোনো ব্যক্তি হয়, যদি তিনি টিন সার্টিফিকেট জাল তৈরি করেছেন এবং কি তিনি সেটি ব্যবহার করছেন, যদি এইরকম হয় তাহলে তার জরিমানা কি হবে, সেই জরিমানার অঙ্কটি আমাদের এখানে লিখতে বলছে যে আসলে তার জরিমানা কত হবে। তার জরিমানার এটা কোথায় লিখি, আচ্ছা এখানে লিখি। এই জরিমানার অঙ্কটা কিন্তু যেখানে জায়গা নেই বিধায় এখানে লিখতেছি। সেটি হচ্ছে মাত্র 20,000 টাকা। এই 20,000 টাকা হবে তার মাত্র জরিমানা। এটা হচ্ছে এই জরিমানা হচ্ছিল ধারা 268 অনুযায়ী, ধারা 268। এই 268 ধারা অনুযায়ী ওই ব্যক্তির জরিমানা গণ্য করা হবে। তাহলে আমরা চিন্তা করেন, এক ব্যক্তি যদি একটি টিন সার্টিফিকেট চাল করেন
তারও কিন্তু শাস্তি রয়েছেন। তাহলে আমরা কোনো সময় কোনো কাজে কোনো কর্মে আমরা প্রতারণার শিকার হতে চাই না, প্রতারণা করারও কোনো চিন্তা আনবেন না। কিন্তু আইনের প্রতি যারা আছে বা যারা এই টিউটোরিয়ালটি দেখতেছেন, অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আইনের প্রতি আপনার যদি শ্রদ্ধা থাকে বা আইনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি কিন্তু এই ধরনের প্রতারণায় যাবেন না। তাহলে আমাদের কি হলো? 5টি প্রশ্ন হলো। 1 নম্বরটি কি? আয়কর আইন 312 ধারার অপরাধী ব্যক্তিকে কত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায়? সেটা হচ্ছিল সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায়। এর পরবর্তীতে আরেকটি গল্প বলেছিলাম এখানে, সেটি হচ্ছিল যদি কোনো ব্যক্তি তার আয় গোপন করেন, যদি আয় গোপন করে যদি তারা সেটি সাবমিট করেন, তাহলে যদি সেটা ধরা খায় যে না তিনি আয় গোপন করছেন, তাহলে তার হচ্ছিল সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড, সর্বনিম্ন 6 মাস এবং কি জরিমানাও হতে পারে। সেটি হচ্ছিল যদি তার আয় গোপন করে, সে আয় গোপন করার অপরাধের জন্য সেটি হচ্ছিল শাস্তি। আর এটা তো হচ্ছিল 312 ধারায় 5 বছর পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এই হচ্ছিল বিষয়। 32 নম্বর হচ্ছিল আইনগত জটিলতা থাকিলে, বলতে আয়কর আইনে যদি কোনো জটিলতা দেখা দেয় মামলা পরিচালনা করার ক্ষেত্রে, তাহলে সেই মামলা পরিচালনা করবেন হাইকোর্ট বিভাগ। সহজে প্রশ্নের উত্তর শেষ, হাইকোর্ট বিভাগ। এর পরবর্তীতে কোন সরকার সর্বপ্রথম এই আয়কর বাস্তবায়ন করেন বা প্রবর্তন করেন? সেটি হচ্ছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার সর্বপ্রথম আয়কর প্রবর্তন করার পর সেটি কোন দেশের প্রতি বা কোন এলাকার প্রতি, কোন মানুষের প্রতি, কোন অঞ্চলের মানুষের প্রতি এটি প্রবর্তন করেন? সেটা হচ্ছিল ভারতবর্ষের যে মানুষ ছিলেন বা ভারতবর্ষের মানুষের উপর তারা এটি পরিচালনা করেন। এর পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছিল যদি কোনো জাল টিআইএন নাম্বার, বলতে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেট, টিন ইটিন যেই নামে আপনি চিনেন না কেন, সেটি যদি কোনো কারণে জাল হয় বা জাল ব্যবহার করেন বা এটা যদি কোনো ধরনের শনাক্ত হয় যে আপনি জাল এটি ব্যবহার করছেন, তাহলে আপনার শাস্তি হচ্ছিল কি? শাস্তি হচ্ছিল আপনার 20,000 টাকা জরিমানা। যদি আয়কর কর্তৃপক্ষ মনে করেন যে আপনার কারাদণ্ড দিবেন, তাহলে সেই ক্ষেত্রে সেটিও দেওয়ার তাদের এখতিয়ার রয়েছেন। তাহলে এই হচ্ছিল আমাদের 5টি প্রশ্ন। আশা করি এতক্ষণ আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেইলি ল একাডেমির সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার ভিডিওটি কেমন লেগেছে, এই টিউটোরিয়ালটি, সেই সম্পর্কে মতামত দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।